31শে ডিসেম্বর যারা শহীদ মিনারে আসবেন তাদের জন্য হালুয়া রুটি ফ্রি। আপনাদের কোনো গাড়ি ভাড়া লাগবে না। দেশের যেই প্রান্ত থেকে আসবেন আপনাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, সবকিছু ফ্রি। এই বিনামূল্যের অফার, এই বিনা পুঁজির অফার বাস্তবায়ন করতে গিয়ে যে পরিমাণ অর্থের দরকার, যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের, রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে, সেই অপচয়টার দায়ভার কে নিবে? এতগুলো টাকা বিভিন্ন ফেসবুক গ্রুপে ছাত্র আন্দোলনের নেতারা, তাদের কর্মীরা গণহারে পোস্টাইতেছে, যারা 31শে ডিসেম্বর ঢাকা শহীদ মিনারে উপস্থিত হবে তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি, তাদের জন্য থাকা ফ্রি, তাদের জন্য খাওয়া ফ্রি, এবং কোন কোন প্লেস থেকে গাড়িগুলো ছেড়ে যাবে, কোথা থেকে আসবে, কোথায় গিয়ে তাদের অবস্থান হবে, সব ডিটেইল তাদের গ্রুপগুলোতে পাওয়া যাচ্ছে। বিষয় হইলো, এই যে এতগুলা লোকজনের সমাগম করার জন্য যেই পরিমাণ অর্থের দরকার, এই অর্থের দাতা, যোগানদাতা কারা? নিশ্চয়ই এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে যাচ্ছে। রাষ্ট্রীয় কোষাগারের যে অর্থ, সেটা কি কারো বাবার সম্পত্তি? সংস্কার সংস্কার বলে যে এতগুলা জীবন চলে গেল, এতগুলা মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে সংগ্রামের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হইল, সেই সরকার কি শুধুমাত্র কয়দিন পর পর গণজমায়েত করার জন্যই সৃষ্টি হয়েছে? এই সরকারের উদ্দেশ্য বিধিও কি এটাই, যে কয়দিন পর পর মানুষকে চাঙ্গা রাখার জন্য একটা সভা সমাবেশ করব, রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটিয়ে, রাষ্ট্রের টাকা নষ্ট করে হালুয়া রুটি খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো? এই উদ্দেশ্যেই কি এই সরকার গঠিত হয়েছিল? যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিছিল তৎকালীন সময়ে, তাদের জীবন ধারণের বর্তমান যে স্টাইল, এটাকে যে কোনোভাবে একজন রাজনৈতিক বড় চামবাজ, একজন রাজনৈতিক বড় দুর্নীতিবাজের সাথে তুলনা করা যায়। আমার কথা হয়তো আপনাদের শুনতে খারাপ লাগতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার কথাগুলো দয়া করে পার্সোনালি না নিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন যে আমার কথাগুলো সঠিক নাকি ভুল। আমি ইউটিউবে কোনো ভুল তথ্য প্রদান করি না। আমি কোনো ভুল তথ্য দিয়ে কাউকে ডমিনেট করি না। ভুল তথ্য দিয়ে কাউকে কোনো দিকে ডাইভার্ট করার কোনো রকম খায়েশ আমার নাই। যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই ছেলেদেরকে আগে থেকে চিনেন, তারা এদের লাইফস্টাইল সম্পর্কে জানেন। বর্তমানে তাদের জীবন ধারণের জন্য যেই পরিমাণ অর্থের ব্যয় হয়, এই অর্থের যোগান তারা কোথায় পায়? তারা তো দাবি করে তারা ছাত্র, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিবে ছাত্ররা। একটা ছেলের বয়স শুনতেছি 38 বছর নাকি। 1988 সালে যে ছেলের জন্ম, সেই ছেলে এখন পর্যন্ত ছাত্র থাকে কিভাবে? তাহলে ছাত্র দলকে এই যে আদু ভাই বলে যারা ফেসবুক কাঁপায়, তারা এদেরকে কি বলবে? এই যে টেমাটোমা ট্যাবলেট ক্যাপসুল পোলাপান গুলা, এক একজনের বয়স কত, এটা একটু যাচাই বাছাই করেন আপনারা। এরা যে এখন খাচ্ছে, এরা যে এখন ঘুরতেছে, এদের এখন যে জীবন ধারণ, এই অর্থের যোগান কারা দেয়? এদের কোনো ফিজিক্যাল ব্যবসা নাই, এদের কোনো নোটিসেবল আয়ের উৎস নাই। তাইলে এরা কিভাবে প্রতি মাসে এত এত খরচাপাতি চালায়া যাচ্ছে? এই টাকাগুলা কোন সোর্স থেকে আসতেছে? যেই হকারগুলা জীবন দিল এই আন্দোলনের জন্য, যে রিক্সাওয়ালা ভাইরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে আসলো, যেই মা বোনেরা বাসার রান্না বান্না কাজকর্ম রেখে এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে মমত্ব দেখিয়ে এদের জন্য রাস্তায় নেমে আসছিল, তাদের সাথে সুস্পষ্টভাবে একটা প্রতারণা করা হয়েছে। এইটা একেবারে নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাদেরকে। দেশের আপামর জনসাধারণ যারা এই একটা আন্দোলনের জন্য নিজেদেরকে বিলিয়ে দিছিল, নিজেদের জীবনের পরোয়া যারা করে নাই, যাদের আত্মত্যাগে আজকে তোমরা ইলিয়নের পাঞ্জাবি পরো, এক একটা পাঞ্জাবির দাম 15,000 20,000 টাকা। তোমাদের আয়ের উৎস কি ভাইয়ারা? তোমাদের আয়ের উৎসটা জাতির সামনে প্রকাশ করো। তোমরা এখন হালুয়া রুটি খাওয়াইয়া মানুষকে শহীদ মিনারে জমায়েত করার জন্য উদাত্ত আহ্বান জানাও। আগে তো হালুয়া রুটির দরকার ছিল না, হালুয়া রুটি ছাড়াই তো সবাই মাঠে নেমে আসছিল, এখন কেন নামে না? তাহলে তোমাদের কনফিডেন্ট লেভেলটা কোথায় নেমে গেছে? তোমাদের নিজেদের প্রতি নিজেদের কনফিডেন্ট কি আছে? তোমরা কি এখন বিশ্বাস করো যে তোমরা পুনরায় এরকম একটা বিপ্লব ঘটানোর মতো সামর্থ্য তোমাদের আছে? তোমরা কাদের অর্থায়নে, কাদের সহযোগিতায়, কাদের নেতৃত্বে, কাদের আকার ইঙ্গিতে, কাদের ইশারায় তোমরা এই আন্দোলনটা দাঁড় করাইছিলা, সেটা তোমরা ভুলে গেছো। এই কয়দিনের সুখ, এই কয়দিনের শান্তি, এই কয়দিনের আহ্লাদ, এই কয়দিনের ভালোবাসায় তোমরা সব ভুলে গেছো। তোমরা আগে দেখতে যে তোমরা চা দোকানে যায় বসে থাকতে, মানুষ তোমাদেরকে বসার জায়গা দিত না। এখন দূর থেকে দৌড়ে এসে পাবলিক তোমাদের সাথে সেলফি তোলে। এই আনন্দে তোমরা আত্মহারা। কিন্তু এই আনন্দটা তোমাদের দীর্ঘস্থায়ী হবে তো? শহীদ মিনারে তোমরা 31শে ডিসেম্বর প্রোগ্রাম আহ্বান করছো, প্রক্লেমেশন অফ জুলাই। তোমরা জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করবা। তো সেই ঘোষণাপত্রে কি আছে? সেই ঘোষণাপত্রে তোমরা পাঠ করবা কি কারণে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, কি কারণে আন্দোলনটা করা জরুরি ছিল, কি কারণে তোমরা এই আন্দোলনে নেতৃত্ব দিতে গেছো। দেশের খুন গুম হত্যা রাহাজানি
নির্বাচন বহির্ভূত, মানুষের ভোটবিহীন নির্বাচন, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু তোমাদের বক্তব্য, যে এইগুলোর জন্য তোমরা এই জুলাই বিপ্লবটা ঘটাইছো। তো এইটা কি তোমাদেরকে ঘটা করে আবার বলতে হবে যে তোমরা কোন কোন রিজনে এই বিপ্লব তৈরি হয়েছে, কোন কোন রিজনে এই বিপ্লবে তোমরা নেতৃত্ব দিছো, কোন কোন রিজনে তোমরা রাস্তায় নামছো, এটা কি ঘটা করে এখন বলতে হবে? এটা বলেই তো তোমরা আন্দোলনটা শুরু করছিলে। এই শুধুমাত্র একটা ঘোষণার জন্য যদি তোমরা এখন কোটি কোটি টাকা ব্যয় করো রাষ্ট্রের কোষাগার থেকে, এগুলোও তো স্মৃতি হিসেবে রয়ে যাবে, এগুলোও তো তোমাদের অপরাধ হিসেবে রয়ে যাবে। তোমাদের কি কারণ আছে, কি যুক্তি আছে এখন তোমাদের এইরকম একটা সমাবেশ করতে হবে? তোমাদের এই আন্দোলনটা ছিল অরাজনৈতিক আন্দোলন, এই আন্দোলনটা ছিল মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এরকম বলেই তোমরা আন্দোলন শুরু করছিলে। তোমাদের বক্তব্য ছিল দীর্ঘদিন তোমাদের ভাই ব্রাদাররা, তোমাদের আত্মীয় স্বজনরা নাকি ভোট দিতে পারে নাই, ভোটারবিহীন নাকি নির্বাচন হয়েছে, এই জন্য তোমরা ভোটের দাবিতে, মানুষ যেন ভোট দিতে পারে, মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠিত হয়, এইসব দাবিতে তোমরা এই আন্দোলন করছিলে। তো সেই দাবি তো প্রমাণিত, সেটা তো সবাই জানতে পারছে যে তোমাদের দাবি সুনির্দিষ্ট। তোমরা যদিও শুরু করছিলে কোটা আন্দোলন দিয়ে, কিন্তু সেই কোটাটাকে তোমরা পরে কি কি কারণে, কোন কোন রিজনে তোমরা এই জায়গায় নিয়ে গেছো, সেটারও তো একটা বক্তব্য এতদিন আগেই, এতদিন ধরে মানুষ পাইছে, যে এতদিন ধরে তোমরা তোমাদের বিভিন্ন বক্তব্যে এটা বলছো কেন তোমরা এই আন্দোলনটা শুরু করছিলে। এখন এটা ঘটা করে মানুষকে হালুয়া রুটি খাওয়াইয়া, বিনা পয়সা খাবারের অফার দিয়ে, মানুষকে ফ্রি থাকার অফার দিয়ে, ফ্রি যাতায়াতের সুবিধা দিয়ে তোমরা যদি এখন মনে করো যে তোমরা আন্দোলন করবা, তাহলে তোমাদের মধ্যে আর রাজনৈতিক দলগুলোর মধ্যে তফাৎটা কোথায়? তোমরা তো সেই গতানুগতিক রাজনৈতিক দর্শনে ফিরে গেছো। তাহলে তোমাদের যে এত ফিলোসফি, তোমাদের যে এত বক্তব্য, তোমাদের যে এত ডিপ্লোমেসি, তোমাদের যে এত রাষ্ট্রের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আনুগত্য, সেইগুলা কোথায় গেল? কোনো কিছুই তো ঠিক থাকলো না। তার মানে তোমরা মানুষের সাথে আসলে প্রতারণা করছো। তোমরা তোমাদের স্বার্থে, তোমাদের প্রয়োজনে আন্দোলনটা করছো, তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য, তোমরা সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তোমাদের ধান্দাপাতি ভালো হওয়ার জন্য, তোমাদের অর্থ রোজগারের জন্য তোমরা এই আন্দোলনটা করছিলা। এটা তো দিন দিন প্রমাণ হয়ে যাচ্ছে, ডে বাই ডে এটা স্পষ্ট হচ্ছে। আরো মানুষের মধ্যে এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বিএনপিও তোমাদেরকে ভুল মিন করছিল, বিএনপি ভাবছিল যে আসলে তোমাদের উদ্দেশ্য হয়তো সঠিক, তোমাদের উদ্দেশ্য যে সঠিক ছিল না, এটা এখন বিএনপিও বুঝতে পারতেছে। তারপরে তোমরা প্রোগ্রামটা আহ্বান করছো কোন সময়? 31শে ডিসেম্বর, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী। সকালবেলা সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীরা ঢাকায় আসবে, সেই নেতাকর্মীদেরকে দিয়েই আবার তোমরা রাতের বেলা এই জুলাই প্রক্লেমেশনটা করবা, সমাগমটা যেন ভালো হয়। তো তোমাদের উদ্দেশ্য আসলে কি? তোমরা আসলে দেশের কোন জায়গাটাতে অবস্থান করতেছো, কি উদ্দেশ্য, কি বিধেয় নিয়ে, কোন গন্তব্যের জন্য তোমরা এইখানে আসছো, এটা তো এখনো অস্পষ্ট। তো তোমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার আগে তোমাদের ব্যক্তিগত ঘোষণাপত্রটা আগে মানুষকে শুনে দাও, তোমাদের কার কি উদ্দেশ্য। তোমাদের বিরুদ্ধে অভিযোগ আছে তোমরা বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সাপ্লাইয়ের কাজগুলো বাগিয়ে নিচ্ছ, নিজেদের ঘনিষ্ঠ যারা তাদেরকে সেই কাজগুলো পাইয়ে দিচ্ছ, এটা তথ্য প্রমাণ আছে, তোমরা এরকম করে যাচ্ছ। তো এগুলা যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠতেছে, এগুলো আগে মানুষকে ক্লিয়ার করো যে না, তোমরা এটা করতেছো না। তোমরা যে দামি দামি জামা কাপড় পরো, তোমরা যে দামি অ্যাপার্টমেন্টে থাকো, তোমরা যে দামি দামি গাড়ি নিয়ে ঘুরো, এইগুলোর অর্থের উৎস কি, এটা মানুষের সামনে পরিষ্কার করো। তোমরা আগামী দিনগুলোতে বিএনপি আওয়ামী লীগের মতো ওই বিরিয়ানির প্যাকেট না দেখাইলে, হাজিরা ভিত্তিক কর্মী না ডাকলে, প্রতিদিনের হাজিরা না দিলে তোমরা যে লোকজন পাইবা না, এটা তো তোমাদের এই 31 তারিখের প্রোগ্রামের প্রস্তুতি দেখেই প্রমাণ হয়ে যাচ্ছে। 31 তারিখে যদি তোমরা টাকা পয়সা খরচা করে, গাড়ি ভাড়া দিয়ে, থাকা খাওয়ার খরচ দিয়ে যদি কাউকে ঢাকায় আনতে হয়, তাহলে তোমরা এটা স্পষ্টভাবে মনে রাখো, তুমি নিজে কি করো তুমি কিন্তু ভালো করে জানো। তার মানে তোমার এই যুদ্ধ, তোমার এই সংগ্রাম, তোমার এই বিপ্লব ব্যর্থ। এক কথায় বলে দিলাম, তোমাদের এই বিপ্লব, এই যুদ্ধ, এই সংগ্রাম সব ব্যর্থ হয়ে গেল। তোমরা যদি আগের মতো মানুষের ভালোবাসা পাও, যদি তোমরা ডাক দিলে সবাই আগের মতো ঝাঁপাইয়া পড়ে, তাইলে মনে করবা তোমরা সফল। আর নাইলে তোমাদের কাঁচা বেঁধে পলানোর সময় হয়ে গেছে। সময় খুব দূরে না, খুব কাছাকাছি সময় তোমরা অবস্থান করতেছো, তোমাদের পালাইতে হবে। তোমরা যতই বনিতা করো, সার্জিস আলম তো দেখলাম মেকআপ মারতে মারতে, তার একটা ভিডিও ভাইরাল হইলো, মেকআপ মারতে মারতে তার অবস্থা খারাপ। সে এখন মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াইতে পারে না, তার এখন নিজস্ব মেকআপ ম্যান থাকে সাথে। কি রে ভাই, এগুলা কোত্থেকে আসে? এইসব অর্থের উৎস কোথায়? সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এই দুইজন হচ্ছে আবার ক্ষমতার বাইরের আরেকটা ক্ষমতাবান, সরকারের বাইরের আরেকটা সরকারেরা। এরা এখানে বসে বসে আবার গেম সাজায়, বিভিন্ন ধরনের মেকানিজম তৈরি করে এই দুইজন মিলে। এদের আবার চালন বলন সব একই। এরা আবার পারস্পরিক যোগাযোগ রক্ষা করে খুব ভালোভাবে। একজন একটা ফেসবুকে পোস্ট দিলে তাকে ফলো করে আবার একই সাথে তারা সলা পরামর্শ করে একটু এদিক ওদিক করে আরেকজন ফেসবুকে পোস্ট করে। তোমাদের এই পলিটিক্স মানুষের বুঝতে সময় লাগে নাই। আসলে মানুষ পরিষ্কার হয়ে গেছে যে তোমরা রাজনৈতিক দলগুলোর মতোই আরেকটা ধান্দাবাজ।
রাজনৈতিক দলগুলো যেরকম তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যত ধরনের প্রতারণা, যত ধরনের মেকানিজম দরকার হয়, সব তারা চোখ বন্ধ করে কাঠের চশমা লাগিয়ে তারা সেটা আস্ফালন দেখিয়ে তারা সেটা বাস্তবায়ন করে ফেলতো। সেম তোমরাও এখন করে যাচ্ছ। তোমাদের কোনো প্রোডাক্টিভিটি নাই বর্তমানে, কোনো প্রোডাক্টিভ কাজ তোমাদের এখন পর্যন্ত মানুষ দেখে নাই। 4.5 মাস পার হয়ে যাচ্ছে, তোমাদের যেসব সংস্কার প্রস্তাবনা সেগুলোর কোনো আগামাথা এখন পর্যন্ত মানুষ পায় নাই। শুধু আমরা শুনি যে তোমরা বিভিন্ন ধরনের কমিটি তৈরি করছো, কমিটি তৈরি করে তোমরা সংস্কার বাস্তবায়ন করবা। এখন তোমাদের এই সংস্কারটা আসলে কি কোনো সংস্কার না সময় ক্ষেপণ, এটাও তো এখন সন্দেহ রয়ে গেল। তোমরা কয়দিন পর পর একটা এরকম একটা ডিক্লেয়ার দাও, একটা সমাবেশ করো, এরকম তো কথা ছিল না। তোমরা এই যে সমাবেশে যে সারা দেশ থেকে লোকজনগুলো আনতেছো টাকা পয়সা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, খাওয়ার খরচ দিয়ে, এই টাকাগুলো কারা দেয় তোমাদেরকে? যেখানে ফুটপাতে এক কাপ চা খাইতে লাগতো আগে 5 টাকা, সেই চা এখন 10 টাকা। এক কাপ দুধ চা খাইতে আগে লাগতো 6 টাকা, সেই এক কাপ দুধ চা এখন 15 টাকা, 12 টাকা, 15 টাকা। এই যে বৃদ্ধি অর্থ, যে টাকার যেভাবে যে জায়গায় জায়গায় যেভাবে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এগুলোর রিজন কি? ফুটপাতের দোকানদারদের বক্তব্য হচ্ছে আগে ফুটপাত চালাইতে তাদের চাঁদা দেওয়া লাগতো 100 টাকা, এখন তারা চাঁদা দিচ্ছে 150 টাকা। তো তাদের 50 টাকা করে খরচ বেড়ে গেছে, সুতরাং চায়েরও দাম বেড়ে গেছে। তোমরা কোন সংস্কারটা করতেছো? কোথায় সংস্কারটা করতেছো? নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াইতেছো, জায়গা জমি কিনতেছো, অর্থ সম্পদ বাড়াইতেছো, না আসলেই তোমরা কিছু করতেছো? কোনো কিছু তো দৃশ্যমান না তোমাদের। তোমাদের প্রতিটা পদক্ষেপ এখন সন্দেহজনক, প্রতিটা পদক্ষেপ তোমাদের সন্দেহজনক। তোমরা শুরু থেকে তোমাদের বক্তব্য ছিল তোমরা রাজনৈতিক যে নোংরা কালচার, রাজনৈতিক যে লেজুর ভিত্তিটা, এগুলা তোমরা দূর করবা। তারপরে তোমরা কি করলা? তোমরা ক্ষমতা পাইয়া বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র তোমাদের অনুগত যারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাদেরকে দিয়ে ভরে ফেললা, যেন তোমরা ইনস্ট্যান্ট আহ্বান করলে বড় একটা মিছিল করতে পারো। তো এই কাজগুলো তো বিএনপি আওয়ামী লীগও করছে। ছাত্র দলের রাজনৈতিক ফরম্যাট ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ছাত্রলীগের রাজনৈতিক ফরম্যাট ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ছাত্র শিবিরেরও রাজনৈতিক ফরম্যাট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো তোমরা এখন শিবিরের সাথে লিয়াজো করে শিবিরের লোকজনদেরকে নিয়ে বিএনপি, ছাত্রদল আর ছাত্রলীগকে দূরে রেখে তোমরা কিন্তু হলগুলো এখন ভরাই ফেলছো তোমাদের নিজেদের লোকজন দিয়ে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দিয়ে তোমাদের কত সংখ্যক সদস্য, কত সংখ্যক সমর্থক আসলে আছে, এইটা তোমরা প্রমাণ দেখাও। একটা আন্দোলনের ডাক দিয়ে বিনা পয়সায় মানুষকে অর্থের সহযোগিতা না করে, মানুষকে থাকা খাওয়া বিরিয়ানি হালুয়া রুটির লোভ না দেখিয়ে তোমরা একটা আন্দোলন করে দেখাও, আগে এর মতো একটা জোয়ার তুলে দেখাও যে তোমরা সক্ষম। তোমাদের সক্ষমতাটা আমরা দেখতে চাচ্ছি। জায়গায় জায়গায় যে লুটপাট গুলা হচ্ছে, জায়গায় জায়গায় যে খুন খারাপি গুলা হচ্ছে, যেই দুর্নীতির রোধ করার জন্য তোমরা এই আন্দোলনের আহ্বান করছিলা, যে দুর্নীতির বিরুদ্ধে তোমরা সংগ্রাম করছিলা, সেই দুর্নীতি তো এখন আরো ব্যাপক হারে বেড়ে গেছে। তোমরা সেইখানে কি সংস্কার করতেছ? থানায় থানায় যে অর্থ বাণিজ্য ছিল, থানার পুলিশ যে টাকা ছাড়া নড়তো না, রাস্তার সার্জেন্টরা যে টাকা ছাড়া কিছু বুঝতো না, সেগুলো তো সেরকমই আছে, পরিবর্তন তো কোথাও হয়নি। কোন পরিবর্তনের ডাক দিয়ে তোমরা আন্দোলন করছিলা? কি পরিবর্তন তোমরা করছো? ফুটপাতের চাঁদাবাজিও বন্ধ হয়নি, সরকারি অফিস আদালতের দুর্নীতিও বন্ধ হয়নি, ঘুষ বাণিজ্যও বন্ধ হয়নি, খুন খারাপিও বন্ধ হয়নি, অর্থ লুটপাটও বন্ধ হয়নি, অর্থ পাচারও বন্ধ হয়নি। তাহলে বন্ধ হয়েছে কি? টার্মিনাল গুলাতে আগে চাঁদাবাজি করতো বিএনপি আওয়ামী লীগের লোকজন, এখন তারা সব পলাতক, এখন সব বিএনপির লোকজন টার্মিনালে চাঁদাবাজি করে। জায়গায় জায়গায় যে রাজনৈতিক ক্লাবগুলা তৈরি হয়েছে, এই ক্লাবগুলাতে এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের ধান্দাবাজি চলে, এরে ওরে ফিটিং দেওয়া, এরে ওইখানে আইনা সালিশ বিচার করা, কইরা যে ধান্দাবাজি চলে, এগুলা কি তোমরা বন্ধ করতে পারছো? তো তোমাদের যে দেশব্যাপী তোমাদের যে সংস্কার কার্যক্রম, সেটার কি অবস্থা তাইলে? কোন জায়গাটা সংস্কার করছো তোমরা? তোমাদের সংস্কারের ন্যূনতম কোনো নজির তো আমরা কেউ দেখি না। তারপর তোমাদের সমন্বয়কদের কয়েকজনকে আবার বিদেশ ভ্রমণে খুব প্রফুল্ল দেখলাম। তারা এই টাকাগুলা কোথায় পায়? হঠাৎ করে তাদের বিদেশ ভ্রমণে যাওয়া লাগতেছে, এরকম প্যান্ট শার্ট লাগাইয়া। মেয়েগুলাকে দেখলাম যে খুব মানে ইয়ো ইয়ো ভাবটাব নিয়ে, লাগেজ টাগেজ নিয়ে তারা বিদেশ ট্যুরে যাচ্ছে। তো তোমরা যারা ছাত্র, তাদের তো আসলে মানে একা একা বিদেশ ভ্রমণের মতো ক্যাপাসিটি থাকার কথা না। তোমরা কিভাবে এগুলা করতেছো তাইলে? এই যে দামি দামি গাড়ি, এক এক সময় এক এক গাড়ি নিয়ে দেখি যে তোমরা ঘুরে বেড়াইতেছো, আর তোমাদের হাসনাত সার্জিসকে বহন করার জন্য নাকি একটা একটা হাইস প্রোবক্স, একটা প্রোবক্স নাকি সবসময় ঘুরে বেড়ায়, সবসময় নাকি তাদের সাথে সাথে থাকে। তাদের মন চায় যে এই গাড়িতে আজকে যাব না, অন্য গাড়ি নিয়ে যাচ্ছে। এই যে বিলাসিতা তোমাদের, এই বিলাসিতার জন্যই কি তোমরা এই আন্দোলনটা করছিলা? তোমরা এখন যে আহত নিহত যারা আছে এই সংগ্রামে, এই আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের খোঁজ খবর এখন নিতেছো? তাদের অর্থ সহযোগিতা করতেছো? তোমরা যে জুলাই ফাউন্ডেশন করছো, তোমাদের জুলাই ফাউন্ডেশনের বিরুদ্ধে তো দুনিয়ার অভিযোগ। স্বয়ং তোমাদের পিনাকি ভট্টাচার্যই তো তোমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। তোমাদেরকে ফোন দিলে তোমরা আহত নিহতদের পরিবারের ফোন রিসিভ করো না। আহতদের এখন পর্যন্ত কাতরানি বন্ধ হয়নি হাসপাতালে।
তাদের সুচিকিৎসা হচ্ছে না, যারা নিহত হয়েছে তাদেরকে যে পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল তার 1 আনা পর্যন্ত এখনো তোমরা দেও নাই। তাহলে তোমরা কোন মিশন বাস্তবায়ন করতেছ? তোমাদের তো উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সংস্কার করে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে দেওয়া। তোমাদের উদ্দেশ্য ছিল দেশের দুর্নীতি রোধ করে, দেশের পাচার রোধ করে, ভোটারবিহীন যে নির্বাচনের অভিযোগ তোমাদের, সেই ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে আসা। এখন তোমরা আসলেই কি শেষ পর্যন্ত নির্বাচনটা করতে দিবা কিনা, দিলেও সেটা কোন ফরম্যাটে করতে দিবা, এইটা নিয়েও তো মানুষ সন্দিহান। মানুষ তো বুঝতে পারতেছে না যে তোমাদের আসলে ভিতরের বাইরের রূপটা এক কিনা। তোমরা এখন দিনে দিনে বর্ণচোরা হয়ে যাচ্ছ। সকালে তোমাদের যে রূপ, বিকেলে সেই রূপটা বদলে যায়। তোমরা বলো যে মিডিয়া স্বাধীনতা আছে, তোমরা মিডিয়া স্বাধীনতার জন্য নাকি যুদ্ধ করছো, অথচ কোনো মিডিয়া, কোনো সাংবাদিক তোমাদের এগেইনস্টে যে একটা নিউজ করলে তার 12টা বাজিয়ে দিচ্ছ তোমরা। আগে ডিজিএফআই ফোন করতো, এখন তোমরা নিজেরা যায় সেখানে হানা দাও, ভয়ভীতি দেখাও, হুমকি ধমকি দাও, বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করে তাদের মুখ চেপে ধরো। তো তোমরা এই মিডিয়া স্বাধীনতা দিছো, এই তোমাদের সংস্কার, এই জন্য তোমরা আন্দোলন করছিলা। তোমরা সবজিওয়ালাদেরকে দিয়ে আন্দোলন করাইছো, হকারদেরকে দিয়ে আন্দোলন করাইছো। সেই হকারদের এখন চাঁদার পরিমাণ গেছে 100 টাকা থেকে 150 টাকায় বেড়ে। তাদের পাশে কি তোমরা দাঁড়াইতেছো? যারা চাঁদাবাজি গুলা করতেছে তাদের বিরুদ্ধে তোমাদের কোনো ভূমিকা আছে? তোমরা তো এখন নিজেদের ল্যাজ বটে গেছে, সেই ল্যাজ সোজা করতেই ব্যস্ত, প্রতিদিন সেখানে তেল মালিশ করতেছো। এভাবে কতদিন চালাইবা? মাত্র তো 4.5 মাস, 4.5 মাসেই তো তোমাদের নাকানি চুবানি অবস্থা। তোমাদের তো অস্তিত্ব বিলুপ্তির পথে এখন। তোমরা এখন মনে করো ফেসবুকে হাক ডাক দেখে, ফেসবুক লাইক কমেন্ট দেখে মনে করো যে মানুষ ঝাঁপাই পড়বে আগের মতো। ওই দিন আর নাই রে ভাই। এটা বাঙালি জাতি, বাঙালিরে বারবার বোকা বানানো যায় না। এদেশের মানুষকে তোমরা বোকা বানাইছো। তোমরা আওয়ামী লীগ বিএনপির মতো এখন লোকজন ধরে ধরে তাদেরকে এখন হালুয়া রুটি খাওয়াইয়া, তাদেরকে বিরিয়ানির লোভ দেখাইয়া, তাদের গাড়ি ভাড়া ফ্রি বইলা তাদেরকে ট্যুরের অফার দাও যে শহীদ মিনারে একটা ট্যুর হবে, আপনারা সবাই আসবেন, আপনাদের খাওয়া থাকা সব ফ্রি। তোমাদেরকে আমি একবার না হাজার হাজার বার বলবো যে তোমরা ভণ্ড। তোমাদের ব্যক্তি চরিত্র যেরকম ভাবে প্রস্ফুটিত হওয়ার দরকার ছিল, সেরকম ভাবে না হয়ে পচা গন্ধযুক্ত ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে তোমাদের। তোমাদের ডানে বামে এতগুলা মানুষ হাহাকার করতেছে, মানুষের এত আক্ষেপ, তোমাদের ওইদিকে এখন তাকানোর সুযোগ নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বমুখীতে মানুষ দিশেহারা, মানুষ বাজার করে খেতে পারতেছে না, এটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নাই। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যেই পরিমাণ দুর্নীতি বৃদ্ধি পাইছে 5 তারিখের পর থেকে, শুধুমাত্র চোখে কাঠের চশমা লাগিয়ে কিছু লোক এখন পর্যন্ত বলে যে আওয়ামী লীগ এই করছে, আওয়ামী লীগ সেই করছে, অথচ 5 তারিখের পরে এই 4.5 মাসে এই দেশে কি কি ঘটে গেছে এটার খবরও কেউ রাখে না। তারা ওই যে এতদিন ঘরে ঘুমাইতে পারে নাই, এতদিন শান্তিতে ঘুরতে পারে নাই, এই আনন্দেই তারা আত্মহারা। কিন্তু এর বাইরে যে কোথায় কি ঘটে যাচ্ছে সেটার খোঁজ নেওয়ারও সুযোগ নাই তাদের। বাইরে বাংলাদেশি মানুষ স্বার্থের বাইরে যাইতে পারে না কখনো, এইটা একেবারে বহুবার প্রমাণিত। এই যে একটা আন্দোলন, আপনারা একটা নীরব বিপ্লব দেখছেন, নীরব আন্দোলন দেখছেন, এই আন্দোলনের পিছনে যে কত কলকাঠি ছিল, কত কিছু ছিল, এইটা হয়তোবা সময় লাগবে আরো বুঝতে। আমরা এখনো বুঝতে পারতেছি, যারা চোখে কাঠের চশমা লাগিয়ে রাখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন না। সবকিছু ঠিকই ছিল, আমরাও চাইছিলাম যে দেশটা শান্তি হোক, দেশে শান্তি ফিরে আসুক। এই যে হত্যা, গুম, খুন, রাহাজানি, এগুলোর বিরুদ্ধে আমরাও দাঁড়াইছিলাম। আমরাও চাইছিলাম যে দেশের মানুষ শান্তিতে ঘুমাক, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসার রাজনীতি থাকবে না, এটা আমরাও চাইছিলাম। কিন্তু তাই বলে এইভাবে আজকে যা হচ্ছে এই দেশে, এটাই কি আমাদের চাওয়া ছিল? সাংবাদিক খালিদ মহিউদ্দিন একজন সমন্বয়ককে প্রশ্ন করছিল যে আপনারা আমাকে ছাত্রলীগের সভাপতিকে নিয়ে প্রোগ্রাম করতে দেন নাই, আপনারা আমাকে মামলা হুমকি দিছিলেন। সেখানে তাদের মধ্যে যে তর্কাতর্কি হইল, অনেকগুলা তথ্য আরো বেরোয় আসলো, এটা পরিষ্কার হয়ে গেল যে সাংবাদিকরা কতটা পরাধীন এখনো। শেখ হাসিনার নামের আগে ফ্যাসিস্ট, স্বৈরাচার না লিখলে সেই নিউজ নিয়ে প্রশ্ন হয়। সময় টিভিতে যে ঘটনাটা হাসনাত ঘটাইলো, এটাকে যতভাবেই এখন তেল মশলা মাইখা, যতভাবেই এখন এটাকে ধামাচাপা দিতে যায়, কোনোভাবে কি পসিবল? তার কাজটা কি সময় টিভিতে গিয়ে সময় টিভির মালিকের সাথে তার দেখা করার কি রিজন থাকতে পারে? কি কারণে সে দেখা করছে? প্রত্যেকটা মিডিয়া এই আন্দোলনে সমর্থন দিছিল, প্রত্যেকটা মিডিয়া এই আন্দোলনের সাথে ছিল। নির্দ্বিধায় বলতে পারি প্রত্যেকটা মিডিয়া এই আন্দোলনের সপক্ষে কাজ করছে। মিডিয়ার সমর্থন না পাইলে এত সহজে একটা আন্দোলন চাঙ্গা করা সম্ভব হইতো না। এটা তোমরা ভুলের ঘরে আছো, তোমরা এখনো বুঝতে পারতেছো না। তোমরা তো এখনো ছোট মানুষ, পিঠে ছাড়ছো বেশি দিন হয় নাই। দুনিয়া বুঝতে তোমাদের আরো অনেক সময় লাগবে। মার্ক্সবাদ আর লেনিনবাদের বই পড়ে কিছু জ্ঞান অর্জন করা যায় ঠিকই, কিন্তু দুনিয়া বোঝা যায় না, এটা তোমাদেরকে বুঝতে হবে। বিপ্লব ঘটানো, সরকার হটানো আর সরকার চালানো দুইটা কিন্তু দুই জিনিস। সাধারণ মানুষের পারসেপশন তোমরা এখন বুঝতে পারতেছো না, মানুষের পালস বুঝতে পারতেছো না, মাপতে পারতেছো না যে মানুষ কি চাচ্ছে। সাধারণ মানুষ যে তোমাদের উপর কতটা বিরক্ত
আগে কোথাও আওয়ামী লীগ নিয়ে কথা বললে দেখতাম যে মানুষ খেপে যাইতো যে আওয়ামী লীগ এই করছে ওই করছে। এখন মানুষই বলে যে আগে ভালো ছিলাম। বিশ্বাস করো, তোমরা একটু ছদ্মবেশে বের হও রাস্তায়, বিভিন্ন জায়গায় ছদ্মবেশে বের হও, একটু হাঁটো, একটু দেখো মানুষ কি বলে, মানুষের অপিনিয়নটা নেও। সেটা তো করবা না, তোমরা তো এখন গাড়ি বাড়ির নেশায় আছো। তোমরা এখন গাড়ি ছাড়া ঘুরতে পারো না, রাস্তার এখান থেকে নেমে ওই পর্যন্ত যাইবা তাও তোমাদের গাড়ি লাগে। এক একজনের পেটের ওজন হয়ে গেছে এখন 80 কেজি 90 কেজি। আগে যেখানে তোমাদের শরীরে কোনো ফ্যাট দেখা যায় নাই, এখন তোমাদের চর্বির যাতনায় ক্যামেরাম্যানও ভয় পায়। ক্যামেরাম্যান তোমাদের পেটের দিকে ক্যামেরা তাক করে না, না জানি তোমাদের গর্ভাবস্থা দেখা যায়। এই যে তোমাদের পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে তোমাদের আত্মসমালোচনা। নিজেদেরকে প্রশ্ন করো, তোমরা যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনের সাথে আসছিলা, যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছিলা, সেই উদ্দেশ্যের জায়গাটাতে তোমরা আসো কিনা এখন। কেন তোমাদেরকে এখন হালুয়া রুটির অফার দিয়ে মানুষকে ঢাকায় আনতে হবে? কেন তোমাদেরকে ভালোবেসে কেউ ঢাকায় আসবে না বলো? কারণটা কি? তোমরা যেই কাজটা করার দরকার ছিল বিপ্লব পরবর্তী সময়ে, যখন তোমরা সরকার গঠন করতেছ, তখনই তোমাদের উচিত ছিল যে এই প্রক্লেমেশনটা করা, এই ঘোষণাপত্রটা দেওয়া। সেটা তোমরা না দিয়ে আজকে 4.5 মাস পরে সচিবালয়ে একটা অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটে গেল, সেইটার দায় এড়াতে সেটাকে ধামাচাপা দিতে যায় তোমরা এখন জুলাই প্রক্লেমেশন আয়োজন করছো। তাও আবার সেখানে হালুয়া রুটির অফার দিয়ে মানুষ আনতে হবে তোমাদের। এত খারাপ সময় চলে আসছে তোমাদের 4.5 মাসে, তোমরা বাকি দিনগুলো কিভাবে পার করবা? তোমাদের প্রতি আমাদের আহ্বান, আম জনতা হিসেবে আমাদের অনুরোধ তোমাদের প্রতি, তোমরা নিজেদেরকে জানো, নিজেদেরকে জিজ্ঞাসা করো, তোমরা তোমাদের উদ্দেশ্যের জায়গাটাতে আসো কিনা, তোমরা কোন দিকে যাইতেছো এখন। তোমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যে গন্তব্য তোমাদের রিচ করার দরকার ছিল, সেখানে কি তোমরা যাইতে পারতেছো? তোমরা নানান জনের নানা অজুহাত দিয়ে, এর দোষ ওর দোষ দিয়ে তো নিজেদের পাপ ঢাকতে পারবো না। দিন যত যাবে তোমাদেরকে অনেক খারাপ সময় অতিবাহিত করতে হবে। অতএব মানুষের মন জয় কিভাবে করতে হয় সেটা চিন্তা করো। মানুষকে হালুয়া রুটির অফার দিয়ে কয়টা প্রোগ্রাম হয়তো বা করতে পারবা, কিন্তু ভোটের রাজনীতি যে সামনে, তোমরা যে আশায় বসে আছো যে নির্বাচন দিয়ে তোমরা সরকার গঠন করবা, সে আশার গুড়ে বালি। এটা লিখে রাখো, আমি বলে গেলাম, সে আশার গুড়ে বালি। তোমাদের অবস্থান এমন পচাবে, একটা পর্যায়ে এসে তোমরা এমন পচবা যে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তোমরা এখন যে গতিতে আছো, এই গতিতে শুধুমাত্র তোমরা পচনের দিকে যাচ্ছ। এখন কিন্তু তোমাদের উন্নতির চাইতে অবনতির সময়টাই বেশি দেখা যাচ্ছে। অতএব যে সংস্কারের বয়ান দিয়ে, যে সংস্কারের কথা বলে, যে পরিবর্তনের কথা বলে তোমরা ক্ষমতায় আসছো, সেই পরিবর্তনটা মানুষ দেখতে চায়। সেই পরিবর্তন যদি না দেখে, আগের মতো যদি লেজুর ভিত্তিক সিস্টেমই চলতে থাকে, আগের মতো যদি ঘুষ বাণিজ্য দুর্নীতি চলতে থাকে, তাইলে তোমরা আর রাজনৈতিক দলগুলোর সাথে কোনো তফাৎ নাই। তফাৎ তো এমনিতেও থাকবে না যখন তোমরা একটা রাজনৈতিক দল লঞ্চ করবে। অলরেডি তো সেইটার দিকে যাচ্ছ, হয়তো 31 তারিখে সেটার ঘোষণাও আসতে পারে। জুলাই প্রক্লেমেশন বইলে হয়তো তোমরা একটা রাজনৈতিক দলের ঘোষণাও দিতে পারো। তাতে কি হবে জানো? তোমাদেরকে মানুষ পেয়ে বসবে। কিরকম পেয়ে বসবে? এখন তো তোমাদেরকে কেউ টাচ করতে পারে না, কারণ তোমরা এখন একটা ব্যানারে আছো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যখন তোমরা রাজনৈতিক দল গঠন করবা, তখন বিএনপি আওয়ামী লীগ যেরকম রাস্তায় পিটানি খায়, এরকম তোমরাও পিটানি খাইবা। তো ওই পিটানি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। তোমাদেরকে আবারও বলবো, আমাদেরকে ভালো রাখো, তোমরাও ভালো থাকো, মানুষকে শান্তিতে থাকতে দাও। ধন্যবাদ।